তিস্তা নদী হল সিকিমের সবচেয়ে বড় নদী এবং পশ্চিমবঙ্গের গঙ্গার পরে দ্বিতীয় বৃহত্তম নদী। এটি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। তিস্তা নদী 414 কিমি দীর্ঘ, যা পূর্ব হিমালয়ের পাওহুনরি পাহাড়ের পশ্চিমে প্রায় 17,700 ফুট উচ্চতায় অবস্থিত। তিস্তা খানগোৎসে হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এটির জলের উৎস হল শোলামো লেক, গুরুদংমার লেক এবং থাংগু ভ্যালি, ইয়ামথাং ভ্যালি ও দিকচু পর্বতশ্রেণী থেকে উদ্ভূত ছোট নদীগুলো। নদীটি প্রথমে চুংথাং, সিনহিক, মঙ্গন, দিকচু ও মাখা শহর পার হয়ে প্রবাহিত হয়, যেখানে কানাকা নদী অন্যতম প্রধান উপনদী হিসাবে তিস্তায় মিশে যায়। এরপর নদী পৌঁছায় সিংটামে, যেখানে চমৎকার ইন্দ্রেণী সেতু নদীর উপর দিয়ে গেছে। এখানেই একটি বড় উপনদী রানীখোলা তিস্তায় যুক্ত হয়। এরপর নদী নেমে যায় বারডাং, মাঝিটার মাইনিং পর্যন্ত, যেখানে রংপো মাইনিং তিস্তা সেতু দৃশ্যমান, এবং পৌঁছে যায় রংপো শহরে, যেখানে তিস্তার দ্বিতীয় বৃহত্তম উপনদী রংপো নদী যুক্ত হয়। এই পর্যায় থেকে তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের সীমারেখা গড়ে তিস্তা বাজার পর্যন্ত প্রবাহিত হয়। তিস্তা সেতুর ঠিক আগে, যেখানে কালিম্পং ও দার্জিলিং থেকে আসা রাস্তা মিশে যায়, সেই স্থানেই তিস্তার বৃহত্তম উপনদী রঙ্গিত নদী মিলিত হয়। এরপর তিস্তা নদী আরও দক্ষিণে এগিয়ে যায়। এখানেই আরও কিছু উপনদী যেমন রেল্লি নদী, রিয়াং নদী, গেইল খোলা ইত্যাদি নদীতে মেশে নদী সমতলে এসে সেবকে পৌঁছায়, যা শিলিগুড়ির উত্তর পূর্ব দিকে প্রায় 22 কিমি দূরে, যেখানে করোনেশন সেতু এবং সেবক রেলওয়ে সেতু নদীর উপর গড়ে উঠেছে, যা উত্তর পূর্ব রাজ্যগুলিকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করে। সেবক পেরিয়ে নদীতে আরও কিছু ছোট উপনদী যেমন চেল খোলা, নেওরা খোলা, লিশ খোলা ইত্যাদি যুক্ত হয়। তারপর পৌঁছে যায় গজলডোবা, যেখানে তিস্তা ব্যারেজ অবস্থিত। নদী তারপর জলপাইগুড়ি জেলায় প্রবাহিত হয়, যেখানে জলপাইগুড়ি তিস্তা সেতু উত্তর পূর্ব রাজ্যগুলিকে সংযোগ করে। এরপর নদী প্রবাহিত হয় মেখলিগঞ্জ ও হলদিবাড়ি দিয়ে, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম সড়ক সেতু জয়ী সেতু, যার দৈর্ঘ্য 3.8 কিমি। এভাবেই তিস্তার ভারতের অভিযান শেষ হয় এবং নদী প্রবেশ করে বাংলাদেশের দাহাগ্রাম রংপুর বিভাগে। এরপর নদী নেমে যায় বড়খাতা অঞ্চলে, যেখানে তিস্তা ব্যারেজ অবস্থিত। এরপর নদী পৌঁছায় রংপুর এবং লালমনিরহাট জেলাতে। টেপামধুপুর বাজার, নাগরাকুড়া বাজার, সুন্দরগঞ্জ এবং বোজরা বাজার পেরিয়ে তিস্তা নদী অবশেষে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয় হরিপুর বন্দরে। তিস্তা নদী তার পাহাড়ের মাঝে আঁকাবাঁকা পথ বেয়ে প্রবাহিত গতিপথে উপত্যকা ও গিরিখাত তৈরি করেছে। এই পথে নানা রকমের উদ্ভিদ দেখা যায়। নিচু উচ্চতায় উষ্ণমণ্ডলীয় পত্রমোচী গাছপালা ও ঝোপঝাড় চারপাশের পাহাড় আচ্ছাদিত করে রেখেছে, আর উচ্চভূমিতে দেখা যায় আলপাইন উদ্ভিদরাজি। নদীর দুপাশে সাদা বালির প্রলেপ রয়েছে, যা স্থানীয় নির্মাণ শিল্পে ব্যবহৃত হয়। নদীর ভেতরে ও চারপাশে বড় বড় পাথরের উপস্থিতি এটিকে রাফটিংয়ের জন্য উপযুক্ত করে তুলেছে। অতীতে জলপাইগুড়ি থেকে তিস্তা নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে 3টি শাখায় বিভক্ত হতো: পুনর্ভবা, আত্রাই ও কোর্তোয়া নদী। 1787 সালের বন্যার ফলে তিস্তার গতিপথ পরিবর্তিত হয় এবং এটি দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের একটি অংশে পরিণত হয়। বর্ষাকালে তিস্তা নদীর তীর বিস্তৃত হয় আকার ও প্রবল স্রোত উভয় দিকেই। এই অঞ্চলে বর্ষাকালে ভূমিধসের কারণে প্রায়ই নদীর কিছু অংশ আটকে যায়। এছাড়াও বাংলাদেশের বর্ষা মৌসুমে
এই নদী বহুবার বন্যার সৃষ্টি করেছে। তিস্তা নদী অববাহিকার সফলভাবে সম্পন্ন প্রধান প্রকল্প ও বাঁধগুলো হল গ্যাংটকের দিকচুতে অবস্থিত তিস্তা 5 বাঁধ। বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত বালুতারে। নির্মাতা এনএইচপিসি লিমিটেড। উৎপাদন ক্ষমতা 510 মেগাওয়াট। মঙ্গন জেলার চুংথাংয়ে অবস্থিত তিস্তা 3 বাঁধ। বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত সিনহিকে। নির্মাতা তিস্তা ঊর্জা লিমিটেড। উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। কালিম্পং জেলার রামবি বাজারে অবস্থিত তিস্তা লো ড্যাম 3। নির্মাতা এনএইচপিসি লিমিটেড। উৎপাদন ক্ষমতা 132 মেগাওয়াট। কালিম্পং জেলার কালিঝোড়ায় অবস্থিত তিস্তা লো ড্যাম 4। নির্মাতা এনএইচপিসি লিমিটেড। উৎপাদন ক্ষমতা 160 মেগাওয়াট। এছাড়া গজলডোবা তিস্তা ব্যারেজ, বড়খাতা তিস্তা ব্যারেজ, তিস্তা 6, রঙ্গিত 3 ইত্যাদি বাঁধ রয়েছে। 2023 সালের 4 অক্টোবর সিকিমে প্রবল বৃষ্টিপাতের ফলে সাউথ লোনাক হিমবাহ হ্রদ উপচে পড়ে এবং ভয়াবহ গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড সৃষ্টি হয়। মধ্যরাতে এই বন্যার জল চুংথাংয়ের তিস্তা 3 বাঁধে পৌঁছে যায় এবং গেট খোলার আগেই কয়েক মিনিটের মধ্যে বাঁধটি ধ্বংস হয়ে যায়। তিস্তা নদীর নিম্ন প্রবাহে জলস্তর প্রায় 20 ফুট পর্যন্ত বৃদ্ধি পায়, যার ফলে ব্যাপক ক্ষতি হয়। তিস্তা আমাদের সংস্কৃতি, জীবিকা ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। তাকে রক্ষা করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব, নইলে ভবিষ্যৎ প্রজন্ম শুধু তার গল্পই শুনে যাবে।